নমস্কার। অ্যাচিভার্স গ্রুপের তরফ থেকে রানীচন্দ্রের সব হতে আপন বইটির 20 নম্বর অধ্যায় পড়ছি। সাত্যকী চট্টোপাধ্যায়। অধ্যায় 20। গুরুদেব চলে গেলেন। আশ্রম যেন হা হা করতে লাগলো। সব কাজ যেন ফুরিয়ে গেল, খালি হয়ে গেল চারিদিক। এই যখন অবস্থায় দিকে অবনীন্দ্রনাথ এসে ভার নিলেন আশ্রমের। বুক ভরা স্নেহ মমতা ঢেলে সবাইকে ডাক দিলেন, জড়ো করলেন, উৎসাহ উদ্দীপনায় ভরে দিয়ে আবার কাজে লাগালেন। বললেন, ওঠো তোমরা, মনে আনন্দ ফিরিয়ে আনো, তাঁর কাজে হাত লাগাও, তাঁর কাজ ফেলে রেখো না। এই দেখো আমাকে, আমি পেরেছি, আর তোমরা পারবে না? গুরুদেবের পরে অবনীন্দ্রনাথকে না পেলে আমরা বোধহয় উঠে দাঁড়াতেই পারতাম না। তার অভাব এক অবনীন্দ্রনাথই পেরেছিলেন ভালোবাসা দিয়ে ভরে দিতে। তিনি যেন নিজের হাতে আপন দ্বারের বন্ধ আগল খুলে দিলেন এতদিনে। বললেন, আয় তোরা আয়, কাছে আয়। বললেন, আর কাউকে ঠেকিয়ে রাখবো না, চলে আসুক সবাই। অবনীন্দ্রনাথ ছোটদের কাছে যান, তাদের গল্প শোনান। তারা এসে ডাক দেয়, অবু দাদু। অবু দাদু হেসে সদ্য গড়া কুটুম কাটাম দেখান তাদের। বয়স ভুলে মিলেমিশে এক হয়ে যান। কলা ভবনে গিয়ে অবনীন্দ্রনাথ বলেন, ছাত্রছাত্রীদের বলেন, নিয়ে আয় তোদের ছবি, কে কি আঁকলি দেখি। তাদের ছবির গূঢ় তত্ত্ব বোঝান, ছবির সঙ্গে ভাব জমাবার রহস্যটি বলে দেন। শিক্ষকদের উপদেশ দেন কি করে ছাত্রদের আপন আপন পথে চলতে দিতে হয়। শিক্ষা ভবনে, পাঠভবনে, কলা ভবনে, শিশু বিভাগে, সঙ্গীত ভবনে, সকল ভবনে সকল বিভাগে সাড়া পড়ে যায়, অবু দাদু, অবু দাদু। শাল ফুলের ঝরে পড়া পাপড়ির ঝর্ণার মতো হাসি ঝরে সকলের মুখে। রবিকা নেই, সবার মুখে হাসি ফোটাবার দায় যে এখন তাঁর। তিনি উজাড় করে দিতে লাগলেন নিজেকে। যে মানুষ আপনাকে বরাবর আড়াল করে রেখেছিলেন রবিকার ছায়ার অন্তরালে, আজ এক সকল আবরণ খসে পড়া রূপ তাঁর। আশ্রম নড়ে চড়ে উঠল। আমাদের দৈনন্দিন কাজ মহা উদ্যমে শুরু হলো। অবনীন্দ্রনাথও খুশি মনে এবারে ছবি আঁকা শুরু করলেন কাঁচের ঘরে বসে। উদয়নের সামনের বারান্দার কোণে ছোট একটি ঘর, অতি ছোট পরিসর, 3 দিক কাঁচ দিয়ে ঘেরা। এটি তার পছন্দ। সকালে এসে বসেন এখানে। স্বামী আর্জি পেশ করে রেখেছিলেন সেক্রেটারির কাজে তাঁকেই বহাল রাখতে। তিনি মঞ্জুর করেছিলেন প্রার্থনা। ডাক পড়লেই খাসনবিশ হুজুর বলে এসে সামনে দাঁড়ান, জরুরি চিঠিপত্রে সই নিয়ে যান। নন্দদা আসেন, চৌকাঠের ধুলো মাথায় নিয়ে এক পাশে এসে বসেন। আশ্রমবাসীরা আসেন, ক্ষিতিমোহন সেন মশাই আসেন, কবির দাদুর দোহার পুনরাবৃত্তি হয়। বৌঠান বিবিদি এসে বসেন দুটি বালিকার মতো। গভীর সুন্দর এক ঘরোয়া পরিবেশ। কঠিন কিছুকে মনে হয় না কঠিন বলে। কোনো গুরুভার নেই কিছুতে, সহজ খুশির তরঙ্গ খেলে বেড়ায় সবেতে। আমরা বেঁচে উঠলাম। অবনীন্দ্রনাথ এখানে অবু দাদু, ছোট বড় সকলের ভিড় তাঁকে ঘিরে। দোল উৎসবে আমরা গুরুদেবের পায়ে আবির দিয়ে প্রণাম করতাম। অবু দাদুকে ছেলেমেয়েরা পা থেকে মাথা অবধি আবিরে মাখামাখি করে দিত। আবির রাঙা অবু দাদু লাল টুকটুক জবা ফুলের মতো বসে বসে সেই স্নেহের উৎপাত সহ্য করতেন। অবনীন্দ্রনাথ শান্তিনিকেতনে কিছুকাল কলকাতায় এই করে থাকতে লাগলেন। শান্তিনিকেতনে সবাইকে ছুঁয়ে ছুঁয়ে নাড়া দিয়ে সব কিছুকে যেন জাগিয়ে দিয়ে যেতেন। অবনীন্দ্রনাথের কথা যতই বলি না কেন, মনে হয় কিছুই বলা হলো না। তার কথা যেভাবেই বলি না কেন, মনে হয় কিছুই তাকে ফোটাতে পারলাম না। তার ছবি আঁকার জগৎ আলাদা। ছবি দিয়ে তিনি ধরা আছেন লোকের কাছে। কিন্তু মানুষ অবনীন্দ্রনাথ চিরকাল লুকিয়েছিলেন আড়ালে। আপনাকে আপনি ঢেকে রেখেছিলেন অতিশয় যত্নে।
কি বিরাট, কি মহৎ মানুষ ছিলেন অবনীন্দ্রনাথ! তাকে ধরিয়ে আমরা কোন শক্তি বলে? আমি অবনীন্দ্রনাথের কাছে এসেছিলাম তখন তিনি খেলার জগতে। এ কথা লিখেছি আমার শিশু শিল্পী গুরু অবনীন্দ্রনাথ বইটিতে। সে সময় অবনীন্দ্রনাথ শুধুই খেলা করছিলেন, ছবি আঁকা বন্ধ। বসে বসে যাত্রা লিখলেন খাতার পর খাতায়। লম্বা লম্বা খাতা, মোটা পেস্টবোর্ডের মলাট। খাতাগুলি থাকতো 5 নম্বর জোড়াসাঁকোর বাড়ির বিখ্যাত দক্ষিণের বারান্দায় তাঁর বসবার চেয়ারের বাঁদিকে একটা উঁচু টেবিলে। ধুলো জমতো খাতার উপরে, কিন্তু ছুঁতে দিতেন না কাউকে। শুনতাম তাতে নাকি ইলাস্ট্রেশনও করতেন লেখার ফাঁকে ফাঁকে। এই ইলাস্ট্রেশনের কথা শুনতাম নন্দদার কাছে। এঁকে নয়, হাতের কাছে খবরের কাগজ, মাসিক পত্রিকা যা এসে পড়তো তা থেকে কেটে কেটে রঙিন, একরঙা, হরেক রকম ইলাস্ট্রেশনে ভর্তি করে ফেলতেন যাত্রার খাতাগুলি। নন্দদার কাছে শুনতাম দেশলে বাক্সের উপরে ছাপা মেয়ের মুখ পেলেন, সেইটি কেটে খাতায় পাতায় আটকে অশোক বনের সীতাকে বসিয়ে দিলেন। নন্দদার মনে অভিমান জমত। একদিন জিজ্ঞেস করলেন অবনীন্দ্রনাথকে, এই যদি হয়, এত সহজেই যদি ছবির আবশ্যক মিটে যায়, তবে এত কষ্ট করে আমাদের ছবি আঁকা শেখালেন কেন? নন্দদা কিন্তু সেদিন এর কোনো জবাব পাননি অবনীন্দ্রনাথের কাছ হতে। এমনি হরেক রকমের রং বেরঙের নানা ছবি কাগজের টুকরো কেটে কেটে এটায় কিছুটা ওটায় কিছুটা জুড়ে জুড়ে আঠা দিয়ে আটকে দিতেন যাত্রার খাতার পাতায় পাতায়। নন্দদা বলতেন, আধুনিক ছবি বলতে যা বলা হয় এখন, তার চূড়ান্ত এসব ইলাস্ট্রেশনে। যাত্রা লেখা বন্ধ হলো, এলো কুটুম কাটামরা ভিড় করে। সেই যুগেই আমি এসেছি তার কাছে। অবনীন্দ্রনাথ পোকায় খাওয়া ছোট একটি কাঠের টুকরো বা মরা ডালের একটুখানি নিয়ে তন্ময় হয়ে আছেন। কত রূপ রেখা ভেসে উঠছে তাতে। আনন্দে ভরে উঠছে অবনীন্দ্রনাথের মুখ। এই কুটুম কাটামরা ঠাঁই পায় তার চারিধারে। কত কথা হয় তাদের সঙ্গে নিরিবিলিতে। এক একটি বস্তু একভাবে প্রাণ পায় তার হাতে। শান্তিনিকেতনে এইসব কুটুম কাটাম নিয়ে তার খেলা দিনে দিনে বেড়ে চলেছিল। ছেলেরা যেখানে যা পেত শুকনো ডাল, তালের আঁটি সব এনে জড়ো করত অবু দাদুর ঘরে। ঘরের কোনায় স্তূপ জমত। কত সময় দিতেন তিনি তার কুটুম কাটামদের। জিরাফ গড়ছেন, গলা বাড়িয়ে আছে জিরাফ। ঘর থেকে লম্বা গলা সমেত মুখটা তার অনেকখানি উপর দিকে তুলে ধরা। জিরাফের গলা নড়া চাই একটু, কিন্তু কিছুতেই বাঘ মানানো যাচ্ছে না। গলায় ফুটো করে সুতো ঢুকিয়ে পিছন দিক হতে কত টানাটানি, গলা নড়ে না। অবনীন্দ্রনাথ বললেন, এ হলো না, মানে প্রাণ পেল না, তাই নড়ছে না। একে অন্যভাবে দেখতে হবে, আজ রেখে দাও। একটি সামান্য কাঠের টুকরো, তার একান্ত আপনজন। কুটুম কাটাম তাকে গড়তে কতভাবে ভাবেন। প্রাণ পেল না, এই প্রাণ তিনি কুটুম কাটামের ভিতর সত্যিকারের অনুভব করেন। একদিন দেখি সকাল হতে অবনীন্দ্রনাথ ভূতের বউ হাতে নিয়ে বসে আছেন। লাল শাড়ি পরা, তালের আঁটির মুখ, ভূতের বউ ঝুলছিল দেয়ালের গায়ে। তাকে নেড়ে চেড়ে তাতে মুভমেন্ট আনলেন। বলেন, দেখ দেখ কেমন নাচছে এবারে, অল্প একটু মুভমেন্ট, তাতেই কতখানি বোঝা যায়। নেড়ে চেড়ে দেখি বুড়ো মরে রয়েছে, নেড়ে চেড়ে দেখি বুড়ো জেগে উঠেছে। বললে, নেড়ে চেড়ে দেখতে হয়, তবেই দেখবে সব বেঁচে উঠেছে। এবারে এর একটি বাক্স করতে হবে। কীরকম বাক্স হবে তাই ভাবছি। দিব্যি খাটে শুয়ে আছে, এ হলেও মন্দ হয় না, মশারি টশারি টাঙিয়ে দেওয়া যাবে, কি বল? বললেন, আচ্ছা একটু কাগজ আনো তো, আগে এর একটা ছবি এঁকে ফেলা যাক। কাগজ রং এঁকে নিয়ে দিলাম। তিনি ভূতের বউ আঁকলেন। বললেন, রাত দুপুরে দোল খেলতে বেরিয়েছে বউ ছাঁচতলায়, বেশ হচ্ছে। না থাক, দোল খেলা নয়, দেওয়া যাক একে ছাদে ঝুলিয়ে। কেমন, গয়না কিছু দিতে হবে তো? হাতের শাঁখা নাচের চোটে খুলে খুলে পড়ছে। বাহ বাহ, ঠিক হয়েছে এবারে। সবাই বলে অবনীন্দ্রনাথ পুতুল গড়ছেন, অবনীন্দ্রনাথ খেলছেন, কিন্তু এ কি শুধুই খেলা?
এই খেলার জগতের সন্ধান পায় কয়জনা? এই খেলা করতে করতে অবনীন্দ্রনাথ আমাদের চোখ ফুটিয়ে দিতেন, দেখতে শেখাতেন, অজানা এক রাজ্যের রূপ রসের আস্বাদ এনে দিতেন। এই কুটুম কাটান দিয়েই কতভাবে কত শিক্ষা দিয়ে গেছেন। এই জিনিস দেখবার চোখ ছিল না কারো, এ সন্ধান তিনিই মিলিয়ে দিলেন। অবনীন্দ্রনাথ বললেন, এরা যে সব জীবন্ত, এদের ধরতে চেষ্টা করো। দেখে শুনে ফেলে রেখে দেবে, খেলা করে ভাঙবে, এরা সে জিনিস নয়। এদের একটা আলাদা ভাব আছে। ধরতে যখন পারবে তখন দেখবে যে এরা এই জগতেরই মানুষ, প্রকৃতির ছেলে মেয়ে এরা। সাধে কি কুটুম কাটাম নাম দিয়েছি, তুমি আঁকো দেখিনি কয়েকখানা। বলে নিজেই একটি কুটুম কাটাম হাতে নিয়ে আঁকতে লাগলেন। ছোট একটি ডাল ইউক্যালিপটাসের, বাকল উঠে ডালটুকু সাদা হয়ে আছে। অবনীন্দ্রনাথ বললেন, এ কি শুকনো গাছের ডাল? এই যে নটরাজ, ছাই মাখা শিব নাচছে কেমন দেখো। পরে তার কাছে বসে কয়েকখানা ছবি আঁকলাম কুটুম কাটামের। আঁকতে গিয়ে অবাক হয়ে গেলাম, দেখি শুকনো কাঠের টুকরোটিতে কত রং, ঠিক যেখানে যেমনটি থাকা দরকার সব আছে তাতে। কাঠের চিলতে একটি, দেখি চিলতে তো নয়, এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন ছাদে আলসের ধারে। তার গায়ের জোব্বা, মুখের গড়ন, শুভ্র গুম্ফ, মাথার টুপি, সব কিছুই চিলতে টুকুর মধ্যেই সূক্ষ্ম রঙে রেখায় সুসম্পূর্ণ। দেখতে গিয়ে যেন দেখার দৃষ্টি ফিরে পেলাম। কিন্তু আঁকলেই তো তা ছবি হলো না, এ কথা মানতেন না অবনীন্দ্রনাথ। দেখেছি তিনি যখন ছবি আঁকতেন আমাদের শেখাবার জন্যই, যেন চোখ খুলে দেখবার জন্যই আঁকতে আঁকতে বলতেন, হলো না, এখনও এ ছবির কোঠায় আসেনি, একে বলবো নকশা। তারপর রং তুলি বুলোতে বুলোতে একসময় বলে উঠতেন, এবারে ছবির কোঠায় এলো, এখন একটু ফিনিশ করলেই হয়ে যায় ছবি একখানা। এই ছবির কোঠায় ছবির আশা চাই। বসে বসে দেখতাম, সব কি আর বুঝতে পারতাম? আঁকতে আঁকতে আবার কত সময় কত মজাই না হতো। কাছে বসে তার ছবি আঁকা দেখতে দেখতে সেসব মজা দেখতে পেতাম। একদিন অবনীন্দ্রনাথ ছবি আঁকছেন, খুব সুন্দর ছবিখানা শুরু হলো। প্রথমে কাগজের মাঝামাঝি একটা সরু গাছ আঁকলেন, তার পাশে আরও কয়েকটা গাছ, গাছের নিচে একটি ফিগার বসিয়ে দিলেন, বললেন, বুদ্ধদেব বসেছেন। ছবিতে রং চলতে লাগলো, কাজ হতে লাগলো। রং দিতে দিতে কাজ হতে হতে একসময় বললেন, এখানে এত বড় একটা লোক কি করছে বসে, বলে মুখটা তার ঘষে তুলে দিলেন। তারপর আরও খানিক বাদে সেখানে তুলি ঘষতে ঘষতে বললেন, বসেছে যে, আর উঠতে চাইছে না দেখি। শেষ হতে হতে দেখা গেল পট পরিবর্তন হয়ে গেছে। আকাশের গায়ে প্রকাণ্ড এক গাছের কোটরে, ছবি যেখানে আগে মাটি ছিল, সেই যে মাটিতে বুদ্ধদেব বসেছিলেন, সেখানে দুটি ময়ূর ময়ূরী বসে আছে। আকাশে অকালে বিদ্যুৎ দেখে তারা চমকে উঠছে। আমাদের আমলে পোস্টকার্ডে ছবি আঁকার খুব চলন ছিল। বরাবর দেখেছি নন্দদা তার ছাত্রছাত্রীদের নববর্ষে, বিজয়ায় ও বিশেষ বিশেষ দিনে বা কারণে পোস্টকার্ডে ছবি এঁকে পাঠাতেন। আমরাও পাঠাতাম। এই পোস্টকার্ডের ছবির মাধ্যমে কত প্রশ্ন উত্তর, কত উপদেশ নির্দেশ থাকতো। আমরা নিজেদের মধ্যে একে অন্যকে পোস্টকার্ড এঁকে পাঠাতাম। চিঠির চেয়ে এইরকম আঁকা পোস্টকার্ডেরই চল বেশি ছিল আমাদের। নন্দদার কাছে শুনেছি গল্প, গগনেন্দ্রনাথকে নন্দদা ওরা বড়বাবু বলে বলতেন। নন্দদা বলেছিলেন, বড়বাবু একবার দার্জিলিংয়ে গেলেন, সেখান থেকে কলকাতায় টাইকানকে একটা ছবি এঁকে পোস্টকার্ড পাঠালেন। টাইকান আবার পোস্টকার্ডে এঁকে তার উত্তর পাঠালেন। দেখা দেখি আমরা ওকে, অর্থাৎ অবনীন্দ্রনাথকে এঁকে কার্ড পাঠালাম, উনিও আমাদের কার্ড পাঠাতে লাগলেন। এই করে সেই থেকে পোস্টকার্ড আঁকা চালু হয়ে গেল। সেই গল্পই ফিরে হচ্ছিল একদিন। নন্দদা উপস্থিত ছিলেন সেখানে। অবনীন্দ্রনাথ বললেন, তখনকার সেই সব পোস্টকার্ড ছিল কি এক একখানা ফিনিশড ছবি। নন্দলালের দীক্ষা ছবিখানা, ও তো এমনি এক পোস্টকার্ডে আঁকা। আর একখানা পোস্টকার্ড ছিল, একটি ছোট মেয়ে গরুর সেবা করছে। কি রং দিয়েছিল মেয়েটির গায়ে, আহা!
তখন এই পোস্টকার্ডই ছিল তখনকার চলতি আর্ট। যার যা ইচ্ছে আঁকতো, এঁকে পাঠাতো। ওই পোস্টকার্ডে ছিল সকল স্বাধীনতা। ওইগুলোই ছিল তখনকার দলিল যে হ্যাঁ, শুধু ছবিই নয়, ছবি তো অন্য ধরনের হতো, কিন্তু এই চলতি আর্টও ছিল। সে একটা ইতিহাস চাপা পড়েই রইল নন্দলাল, আমাদের সেই বিজয় যাত্রার ইতিহাস। কিভাবে চলতে শুরু করেছিলেন, কিভাবে চলেছিলেন, সে আর বলা হলো না, কেউ আর তা জানল না। নন্দদার কাছাকাছি বসেছিলাম আমি। নন্দদা ইশারায় অবনীন্দ্রনাথকে দেখে ফিসফিস করে বললেন, দীক্ষার ছবিখানা যে করেছিলাম, ওর এখনকার চেহারার সঙ্গে একেবারে মিলে যায়। অবনীন্দ্রনাথ ছিলেন বেদে পুরাণে যে গুরুর কথা শুনি, সেই গুরু। তিনি আপন শক্তি দান করতেন, শিষ্যের দৃষ্টি খুলে দিতেন, অন্ধকার সরিয়ে দিতেন, সহজভাবেই করতেন। অবনীন্দ্রনাথের কথায় নন্দদা বলতেন, ছাত্রদের যেন দুই ডানা মেলে আগলে রাখতেন সকল ঝড়ঝঞ্ঝা, সকল দুর্বিপাক থেকে। ছবি আঁকা শেখা হয়ে গেল, ছেড়ে দিলেন ছাত্রকে, এ ছিল না তার কাছে। শিষ্যের সারা জীবনের ভার তার উপরে এইভাবে দেখতেন আমাদের। অপূর্ব এক সম্বন্ধ ছিল অবনীন্দ্রনাথ ও নন্দলালে। অবনীন্দ্রনাথ বলতেন, অনেকে আমায় জিজ্ঞাসা করেছিল, আপনি আর্ট স্কুলে থেকে গেলেন কেন? থেকে গিয়েছিলেন দেখতে যে আর একটি নন্দলাল আসে কিনা। এলো না। এবারে নিজের কথা একটু বলি, আর হয়তো সময় পাবো না। আমাকে এনে সামনে ধরবার জন্য বলছি না, ধুলোমুঠোকেও যে তিনি অবজ্ঞা করেননি সেই কথা বলতেই বলছি। অবনীন্দ্রনাথের কাছে আসার যোগ্যতা ছিল না আমার, অবোধ অজ্ঞান নারী আমি। সেই আমাকে খেলা দিয়েই কাছে টেনে নিলেন। খেলার ছলে একদিন তিনি আমাকে ফিরে ছবি আঁকার মধ্যে ডুবিয়ে দিলেন। তার দান ছিল খেলার আকারে। গ্রহিতা যে, সে বুঝতেও পারত না কি পেল, কতখানি পেল। দুহাত ঢেলে দেওয়া দানের ঐশ্বর্যে সে ডুবে থাকত। সময় লাগতো তা থেকে উঠে মুখ বাড়িয়ে দেখতে। ততক্ষণে দাতা হতেন অদৃশ্য। সবই ছিল খেলা। অপার ছিল তার স্নেহ, অতল ছিল তার মমতায় ভরা প্রাণ। তখন সবে ঘরোয়া লেখা হচ্ছে, আরও কিছু গল্পের জন্য জোড়া সাঁকোতে আছি। অবনীন্দ্রনাথ খুব খুশি। তিনি ঝর্ণার মতো গল্প ঢেলে দিচ্ছেন। বললেন, স্মৃতির ভাণ্ডার থাকা চাই, তবে না স্মৃতিচিত্র লেখা যায়। আমি বলে যাব সব যা আছে আমার স্মৃতি ভাণ্ডারে, কত যে আছে অগাধ। সব নিয়ে নাও তুমি এই বেলা, তোমাকেই দিয়ে যাব। আমারও শরীরও খারাপ হয়ে এসেছে, আর দেরি করো না। তোমার হাত দিয়েই আমার গল্প বেশ ফুটে ওঠে, ও সবাই পারে না। সেদিন অঘোর ঘটক এসেছিল সেকালের অভিনয়ের গল্প নিতে। বললুম, ওসব রানীর জন্য জমা আছে, আর কেউ পাবে না। তবুও দিলুম একটুখানি ছোট একটা গল্প। বললুম, এইটুকু নিয়েই খুশি হও গিয়ে। সে যে ওই গেল, আর এমুখো হলো না। আমি তো সেদিন মোহনলাল শোভনলালদের কাছে তাই বললুম, তোরা তো কেউ নিলি নে গল্প। ভাগ্যিস রানী নিল, তাই আমার গল্পগুলি রইল। নিজে লিখলেও অমন হতো না। শুনছি বিশ্বভারতী বই বের করবে। শোভনলালদের বললুম, তোমরা কেউ হাত দেবে না ওই বইতে, ও আমি রানীকে দিয়েছি, সব সত্য রানীর প্রাপ্য। তা ওরাও বললে, সে কি কথা, আমরা কেন হাত দিতে যাব, ওরই থাকবে সব। হ্যাঁ, তোমার সব অধিকার এই আমি তোমাকেই দিয়েছি, আরও দেব। তুমি সব বুঝে নিও, ছেড়ো না কিছু। এইবারে সময় হাতে নিয়ে এসেছ তো বেশ, শোনা গল্প থেকে আরম্ভ করে দেখা গল্পতে এসে থামা যাবে, ও অনেক আছে। 1942 সালের আন্দোলনে জেলে গিয়ে ঢুকলাম। পরে শুনেছি অবনীন্দ্রনাথ দুঃখ পেয়েছিলেন এই নিয়ে। বেরিয়ে এলাম যখন, অবনীন্দ্রনাথ তখন শান্তিনিকেতনে। মনে হলো আমারই জন্য যেন অপেক্ষা করছেন। লুটিয়ে প্রণাম করলাম তাকে। এমন আশ্রয়ে যেন সকল ভার নেমে গেল, হালকা বোধ করলাম। মনে একটা ভয় জেগে রয়েছিল যে অবনীন্দ্রনাথ অসন্তুষ্ট হয়ে আছেন আমার প্রতি। কিন্তু আমাকে তিনি কিছুটি বললেন না। আম্বালাল সারাভাইয়ের মেয়ে গীরা
আন্দোলনের সময় কয়েক মাস এখানে ছিল। অবনীন্দ্রনাথের কাছে ছবি আঁকা শিখছিল। অবনীন্দ্রনাথ সেই গিরার কথাই উল্লেখ করে যেন প্রকারান্তরে বললেন, ছবি আর রাজনীতি একসঙ্গে চলে না। ছবি আঁকি না। আমার স্বামীর মনে এই নিয়ে বিশেষ একটা বেদনা। আমার কাছে, রবিকার কাছে, একটু ভুল করলাম, এখানটা একটু বাদ দিয়ে দিও। ছবি আঁকি না, আমার স্বামীর মনে এই নিয়ে বিশেষ একটা বেদনা। এরপর থেকে আবার পড়ছি। একদিন অবনীন্দ্রনাথ বললেন, দেখো, প্রতিমা একটা ড্রয়িং এনে ধরেছিল আমার কাছে, রবিকার একটা পোর্ট্রেট ড্রয়িং। বললে, এটা কার আঁকা জানি না, এটাতে একটু রং দিয়ে দাও। মনে হলো ওটা তোমার আঁকা। রং দিয়ে দিলাম, নিয়ে গেল। বোধহয় রবীন্দ্র ভবনে গিয়ে থাকবে। রবিকার ঘর নাড়াচাড়া করতে গিয়ে স্কেচটা পেয়েছিল প্রতিমা। ওটা তুমি এনে একটা কপি করে রাখো নিজের কাছে। মনে পড়ল অসুস্থ গুরুদেব উদয়নের দোতলার ঘরে আছেন। সেদিন একটু ভালো বোধ করছেন। গুরুদেব দূর দেখতে ভালোবাসেন। দক্ষিণ পশ্চিম কোণের খোলা জানলার ধারে তাকে একটা কোচে বসিয়ে দিলাম। স্থির দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রইলেন। এখন কিছুক্ষণ কিছু করার নেই। ওষুধপত্র খাওয়ানো হয়ে গেছে। আধ ঘন্টা টাক সময় আছে হাতে। শুধু শুধু বসে না থেকে কিছু একটা করলে খুশি হন তিনি। আমি গুরুদেবের একটা স্কেচ প্যাড নিয়ে কালো ক্রেয়ন পেন্সিলে তাঁরই একটা পোর্ট্রেট ড্রয়িং করলাম। শুধু বাইরের লাইন কয়টা দিয়ে প্যাডটি শেলফের উপরেই রেখে দিলাম। ভাবলাম পরে আবার সুবিধে পেলেই ভালো করে ড্রয়িংটি ফিনিশ করে ফেলব। কিন্তু পরে আর সুযোগ পেলাম না। রবীন্দ্র ভবন থেকে ছবিটি চেয়ে আনলাম। হ্যাঁ, সেদিনেরই সেই ড্রয়িংটি এটি। কপিও করলাম। তাঁর দেওয়া রঙের টাচ কি আমি পারি টানতে? শুধু একটু আভাস করার মতো রইল। আমার অপটু হাতের ড্রয়িং, অবনীন্দ্রনাথের হাতের রং, তাঁর সই ছবির পাশে। এই ছবিতে আমার সইও রাখতে হলো। হয়ে গেল ছবি আঁকা। অবনীন্দ্রনাথ উদয়নে কাছের ঘরে এসে বসেন রোজ সকালে। কোনোদিন কুটুম কাটাম গড়েন, কোনোদিন শুধুই বসে থাকেন। মুখে থাকে বর্মা চুরুট, কখনো জ্বলন্ত, কখনো নিবন্ত। আমিও রোজ সকালে এসে তাঁকে প্রণাম করি। তার ডান দিকে সামান্য একটু পিছনে জানালার কাঁচটাতে গিয়ে বসেই থাকি। চুপচাপ সময় কাটে। দিন যায়। এই বসে থাকা ছাড়া আর কিছুই করি না। আমার ছবি আঁকার মনটাই কেমন উধাও হয়ে আছে। ছবি আঁকার কথা মনেও আসে না। তখন বুঝিনি, এখন বুঝছি। অবনীন্দ্রনাথ দেখলেন এতে তো হবে না, খেলা দিতে হবে। তাই একদিন যেন আপন মনেই বললেন, চুপচাপ বসে আছি, একটু ছবি টবি আঁকলে হয়। অনেককাল ছবি আঁকেননি, যেন তার নিজেরই ইচ্ছে যাচ্ছে ছবি আঁকতে, এই রকম একটা ভাব। বললেন, কি আঁকা যায় বলো দেখিনি। আচ্ছা, এই উদয়নই আঁকি। সকালবেলার রোদ্দুর এসে পড়ে, সে যে কি সুন্দর লাগে দেখতে। কয়েকদিন এইরকম বলতে বলতে একদিন সকালে প্রণাম করে নিত্যদিনের মতো আমার নির্ধারিত স্থানে বসতে গেছি। অবনীন্দ্রনাথ বললেন, আনো তো একখানা কাগজ, আজ মন হয়েছে ছবি আঁকি। কাগজ বের করলাম, রং তুলি সাজালাম, ছবি আঁকবার জল, বোর্ড সব ঠিক করে দিলাম। তিনি বললেন, বাড়িটার একটা স্কেচ চাই। বাইরে দাঁড়িয়ে ওটা তো আমি করতে পারবো না, তুমি বাড়ির স্কেচটা করে নিয়ে এসো। আমি বাইরে এসে উদয়নের একটা স্কেচ করলাম কাগজটার উপরে, নিয়ে এলাম তার কাছে। তিনি তাতে রং দিলেন, ওয়াশ দিলেন। স্নানাহারের সময় হলো, তিনি উঠলেন, বললেন, বিকেলে আবার বসা যাবে। বিকেল 3টে থেকে আবার ছবি নিয়ে বসলেন। ছবি শেষ হলো, কোনায় নিজের নাম সই করলেন, আমার নামও লিখে দিলেন। বললেন, থাক, তোমার নামও এতে, তুমিও তো করেছো কাজ। পরদিন বললেন, ওই মাপের আর একখানা কাগজ নাও, আজ কি করা যায়? আজ শ্যামলিটা এঁকে আনো দেখি। শ্যামলি এঁকে আনলাম। তিনি তাতে রং দিলেন, ওয়াশ দিলেন, ধরে ধরে ফিনিশ করলেন। শ্যামলির ছবি হলো একটি। তারপর দিন আম্রকুঞ্জ। বললেন, যাও না, ভয় কি, যেমন তোমার ইচ্ছে পেন্সিলে এঁকে নিয়ে এসো। এঁকে আনলাম। তিনি রং দিলেন, ওয়াশ দিলেন, বললেন, দাঁড়াও,
একটু চুরুট খেয়ে নি, তুমি ততক্ষণ গাছগুলিতে একটু রং দাও, ডাল কটা ফুটিয়ে তোলো। একবার ছবিতে আমাকে দিয়ে কিছু করান, একবার নিজের কোলে তুলে নেন বোর্ড, ছবিতে রং দেন, ওয়াশ দেন, হয়ে গেল আম্রকুঞ্জের ছবি একটি। এখন আর অবনীন্দ্রনাথকে বলতে হয় না, নিজেই জিজ্ঞেস করি, আজ আজ সিংহসদন, আজ আজ দিনান্তিকা। এইভাবেই আঁকা হলো বকুল বীথি, ঘণ্টাতলা। আশ্রমে বটগাছের নিচে আমাদের পুরাতন ঘণ্টা বাঁধানো বেদির উপরে দুই থামের মাথায় ঝোলে। ঢং ঢং ঘণ্টা বাজে, আশ্রমে ওঠা বসা শোয়া চলে এই আওয়াজ শুনে। অবনীন্দ্রনাথ একটি বুড়োকে বসিয়ে দিলেন থামের গায়ে ঠেসান দিয়ে, বললেন, থাক এখানে। আদ্যিকালের বুড়ো, বসে বসে সে ঘণ্টা বাজিয়ে চলেছে, 1 2 3, 1 2 3। এমনি রোজ ছুটে যাই, এক এক জায়গায় স্কেচ করে নিয়ে আবার ছুটে আসি। অবনীন্দ্রনাথ ছবিতে কিছু বাদ দেন, কিছু বা জুড়ে দেন, পেন্সিলের স্কেচ ছবি হয়ে ওঠে, দুজনেই খুশি হয়ে উঠি। এই যেন এক খেলা আমাদের। দেখতে দেখতে এমনি করে আশ্রমের নানা স্থানের এক সেট ছবি হয়ে গেল। দুজনের নাম সই তিনিই করতেন ছবিতে। একটু শিউরে উঠতাম, কিন্তু তা নিয়ে মাথাও খাওয়াতাম না। দিনান্তিকার ছবিতে কেবল অবনীন্দ্রনাথের সই রইল। আমাকে বললেন, তোমার নামটা লিখে ফেলো। আমিও তেমনি রেখে দিলাম। শান্তিনিকেতনের ছবি হয়ে গেল। এবার খেলার নেশায় পেয়ে গেছে আমাকে। এবারে কি এঁকে আনি? অবনীন্দ্রনাথ বললেন, এবারে তোমার যা মন চায় তাই আঁকো, কাছের সাবজেক্টটাই আঁকো। বলতে বলতে জানলা দিয়ে দেখতে পেলেন এক বৌদ্ধ ভিক্ষু, চীন ভবনের এক ছাত্র, টকটকে কমলা রঙের বস্ত্রে আবৃত দেহ, চলেছেন উত্তরায়ণের আঙিনা দিয়ে শ্যামলীর অভিমুখে। বললেন, ওই তো বৌদ্ধ ভিক্ষু চলেছে মেহেদি বেড়ার পাশ দিয়ে, আঁকো তো ওই ছবি একখানা। এবার কোণার্কের গা বেয়ে উঠছে নীলমণিলতা, এর ছবি আঁকো। রবিকার প্রিয় লতা, নীলমণিলতা, শখ করে নাম রেখেছিলেন তিনি, আঁকো দেখিনি। এবার ওই কুয়োর ছবি একখানা এঁকে রাখো, তৃষ্ণার জল দেয়, কবে শুকিয়ে যাবে। ওই দেখো 3টি মেয়ে কেমন চলেছে, 3 সখী, গা ঘেঁষাঘেঁষি করে চলেছে, নিজেদের মধ্যে কথা হচ্ছে। এই তো কত সুন্দর ছবি একটি, আঁকো আঁকো। পাশে বসে একের পর এক ছবি আঁকি। তিনি সেই সব ছবির উপর ওয়াশ দেন, রঙের খেলা খেলেন, বিস্ময় আনন্দে ভরে উঠি। একদিন বললেন, তুমিও তো আঁকছো, আমাকেও একখানা কাগজ দাও, আমিও কিছু আঁকি। আলাদা করে অবনীন্দ্রনাথও আঁকতে শুরু করলেন। ছবির পর ছবি হতে লাগলো। রোজ ভোরে উঠে কাঁচের ঘরে তিনি এসে বসে থাকেন। আমি এসে প্রণাম করতেই বলেন, দাও কাগজ একখানা, দুর্গা নাম জপ করি। এই দুর্গা নাম জপ করা আমাদের একটা ভাষা হয়ে গিয়েছিল। পরে আর কাগজ দাও বলতেন না, বলতেন, দাও দেখি আগে দুর্গা নাম জপ করে নি। সাইজ করা কাগজ কাটা থাকতো, তা হতে একখানা কাগজ এনে বোর্ডের ওপরে দিই। তিনি বোর্ডখানা কোলের উপরে তুলে ছবি আঁকেন। তার আঁকা শেষ হলে বলেন, নাও দুর্গা নাম জপ হলো, এবার আনো তোমার ছবি দেখি। এই করে করে অনেক ছবি আঁকা হয়ে গেল। আঁকা তো নয়, খেলা। হাসিতে গল্পেতে নানা মজা পেয়ে প্রাণের আনন্দে খেলা করে চলেছি। খেলতে খেলতে খেলায় ভুলিয়ে আবার তিনি আমাকে ছবির সঙ্গে বেঁধে দিলেন কোন এক ফাঁকে, জানতেও পারিনি। বেশ কিছুকাল আশ্রমে কাটিয়ে এবার কলকাতায় ফিরবে যাবেন অবনীন্দ্রনাথ। স্টেশনে এসেছি তাকে ট্রেনে তুলে দিতে। মন খারাপ, চোখ ছলছল করছে। ট্রেন এলো, দাঁড়িয়ে আছি ট্রেনের দরজার গা ঘেঁষে। অবনীন্দ্রনাথ ট্রেনে উঠবেন, পাদানিতে পা তুলতে গিয়ে ফিরে দাঁড়ালেন, ডান হাতে আমার মুখখানা নিয়ে বললেন, এবার হতে আমার হয়ে তুমিই দুর্গা নাম জপ করো। কেমন বলে ট্রেনের কামরায় উঠে গেলেন। এতকাল ধরে আমার বড় শখ ছিল আমার এই শেষ বইখানিতে শান্তিনিকেতনের সেই ছবিগুলি ছাপাবো। তা আর হলো না। ছবিগুলি জিতভূমেই ছিল, এখন দেখি নেই।
জানি না কোথায়, আর কি তাদের পাবো ফিরে? তবে লিখে রাখলাম, যদি কোনো দিন এর হদিশ মেলে, এই ছবিগুলির ইতিহাসটা রইল ধরা এই লেখাতে।